আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব সীমান্তে বাড়ছে মানবিক বিপর্যয় এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী, এবং আমার বাম পাশে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন আহমদ, নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের দুজনকেই আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং যেটি বলছিলাম, আজকে আমরা একটু সীমান্ত পরিস্থিতি, পুশিন পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো। শুরুতেই ডক্টর নাসির, আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে এই যে সীমান্তে পুশিন সমস্যা বাংলাদেশের জন্য তো নতুন কোনো কিছু নয়। প্রায় 3 দশক ধরেই থেমে থেমে দেখা যাচ্ছে যে ভারতীয় প্রশাসন বাংলাদেশে পুশিন চালিয়েই আসছে, এবং সম্প্রতি নয়াদিল্লিতে সীমান্ত সম্মেলনেও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়, কিন্তু আসলে আশানুরূপ কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না। এটি আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? কেন এই জটিলতাগুলো তৈরি হচ্ছে এই সময়ে এসে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার সহ আলোচক এবং বিজ্ঞ দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এমন এক সময়ে এই কথাগুলো বলছি যখন ঠিক তার আগে সংবাদের হেডলাইন হয়েছিল 3টি বিষয়। এক, যেটা আপনি বললেন যে পুশিন হচ্ছে; 2 হচ্ছে যে ভারতের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে এসছেন এবং উনি পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশ করেছেন, এবং এসেই উনি বলেছেন আমরা একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, সুতরাং আমরা এক হলে অনেক কিছু, বড় কিছু করা সম্ভব। এই 2টি সংবাদের পরে যে সংবাদটা খুব বেখাপ্পাভাবে দেখা গেছে সেটা হলো উনি একদিকে যখন এই কথাগুলো বলছিলেন ঠিক তখনই বাংলাদেশের কুলাউড়া যেটা আছে ও সীমান্ত অঞ্চল, সেখানে মুজিব আলী 20 বছরের এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, সে তার লাশটাও নিয়ে গেছে পোস্টমর্টেমের নামে। তখন এটা নিয়ে দেনদরবার হচ্ছিল যে কিভাবে লাশটা ফেরত আসবে, এই বিষয়গুলো। তো এটা স্বাভাবিকভাবেই এইটা একটা বড় কন্ট্রাডিকশন, এবং এটা আপনি দেখেন, এটা অন্তত তো মানে চোখেও তো খারাপ লাগে। যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো তখন এই ধরনের তো হত্যাকাণ্ড ঘটেনি। যখন তত্ত্বাবধায়ক সরকার চলে গেল, বিএনপি সরকার হলো, তখনই আমরা দেখলাম আখাউড়াতে হয়েছে, ময়মনসিংহের দিকে হয়েছে, এবং বেশ কয়েকটা জায়গাতে এরকম হত্যাকাণ্ড হলো। এবং যেদিন বাংলাদেশের নতুন ভারতীয় রাষ্ট্রদূত আসলেন উনি আমাদের একটা লাশ উপহার দিলেন প্রথম দিনেই। তো এই বিষয়গুলো যদি হয় তখন তো আসলে এটা বোঝা যায় যে এখানে অন্য ধরনের কোনো ডাইরেকশন আছে উপর থেকে, যেটা আমরা আগে দেখেছি অভিন্ন নদীগুলোর পানির হিস্সা আদায়ের ক্ষেত্রে কেন্দ্র এক কথা বলে, রাজ্য সরকার আরেক কথা বলে, মাঝখান থেকে তাদের স্বার্থটা তারা উসুল করে নেয়। এখন আমরা সেই একই ভাষাতে দেখছি যে যিনি এসছেন দীনেশ ত্রিবেদী, উনি অত্যন্ত ঝানু একজন পলিটিশিয়ান এবং সফল একজন রেলমন্ত্রী ভারতের কেন্দ্রীয় সরকারের। ভারতের রেল তো পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য জায়ান্ট রেলওয়ে নেটওয়ার্ক, অনেক একটা কঠিন কাজ, সেটা উনি সফলভাবে সামাল দিয়েছেন। এবং যে ক্ষমতাসীন দল আছে বিজেপিতে উনি একটা নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলা ভাষাভাষী অঞ্চলে বিজেপির যে ক্ষমতায়নটা হলো, এবার শুভেন্দু অধিকারী হলেন, তার নেপথ্যে যে কজন বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন তার মধ্যে এই আমাদের বর্তমান রাষ্ট্রদূত একজন। এই ধরনের ডিপ্লোম্যাটিক কথাবার্তা একদিকে বলবেন, আরেকদিকে আমাদের সন্তানরা সীমান্তে মারা যাবে, এটা ইঙ্গিত করে যেটা যে আসলে মানে একটা বড় ধরনের একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। আমি শুধু এতটুকু বলে একটু অন্যদিকে যেতে যাব, সেটা হলো যে আসছে ডিসেম্বরে কিন্তু আমাদের গঙ্গা পানি চুক্তি শেষ হবে, তখন টেবিলে আমাদের বসতে হবে। বসার পরে আমাদেরকে হয় এটাকে এক্সটেনশন করতে হবে, অথবা তার ক্লজ চেঞ্জ করে আমাদের নতুন চুক্তি করতে হবে, অথবা আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হতে হবে যে আমাদের স্বার্থ যদি আদায় না হয়। ঠিক তখনই কিন্তু এই গিভ অ্যান্ড টেকের খেলাগুলো হবে। ঠিক আছে, আমি সীমান্তে এটা তোমার অবজেকশন, আমি সেটা এই অ্যাসুরেন্স দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে ওইদিকে পানির ক্ষেত্রে ছাড়ো। তো আসল টার্গেট তাদের অন্য জায়গায় অন্য কিছু করা। আপনি জানেন যে আমাদের এখন বিগত সরকারের অনেকেই পালিয়ে আছে আমাদের পাশের দেশ ভারত, এবং জানান দিয়েই তারা পালিয়ে আছে, এটা রাগ ঢাকের কোনো কিছু নেই। তাদেরকে ফেরত আনার ব্যাপারে তাদের আপত্তি আছে। আবার এইটাও কথা উঠেছে তাদেরকে পুনর্বাসনের একটা প্রক্রিয়া চলছে। এইটাও একটা কারণ হতে পারে যে একটা চাপ তৈরি করে, কারণ যে কোনো সরকার আজকে আপনি যদি মনে করেন যে ভারত বিরোধী সবচেয়ে কঠিন যারা ভারত বিরোধী তারাও যদি সরকার এসে, তাদের কিন্তু প্রথম টার্গেটটা থাকে যে 5টা বছর বা আমার মেয়াদটা কিভাবে শান্তিতে কাটাতে পারবো। আর বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য এই পুশিন
সীমান্ত হত্যা। দেখেন আরো একটা বিষয় খুব আজকে হাইলাইট হয়েছে, তারা কিন্তু কোন স্টেটমেন্টে এই কোন দুই দেশের যে একটা সীমান্ত সম্মেলন হয়ে গেল, তারা সীমান্ত হত্যা শব্দটা ব্যবহার করেনি, প্রাণহানি বলেছে, ইনিয়ে বিনিয়ে কথা বলেছে। এটা যে প্রকাশ্য একটা মার্ডার, এই ফেলানি যে একটা যে মরে গেল এখানে, এটা যে একটা মার্ডার, এই বিষয়গুলো কিন্তু আসে না। এটা আমাদের উভয় পক্ষের স্টেটমেন্টের ভিতরে আরো বলিষ্ঠভাবে বিষয়গুলো আসা উচিত ছিল। ডক্টর নাসির, এক্ষেত্রে তো উভয় পক্ষেরই তাহলে দায় রয়ে গেল। দায় তো অবশ্যই থাকবে, কিন্তু যেটা হয় যে যেটা বললাম, যারা যখন ক্ষমতায় থাকে তাদের একটা টার্গেট থাকে যে এই টেনিওরটাতে একটু শান্তি আসুক বা উশৃঙ্খলতা বা আমাদের হাতছাড়া না হয়ে যাক পরিস্থিতি, সেটা করতে গিয়ে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করবেন, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু আমাদের যেটা বললাম, আমি বারবার, আমি যেহেতু প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য ছিলাম, যে আমাদের ডিফেন্সের সক্ষমতা বাড়ানো ছাড়া এটার আসলে আর কোনো আশু সমাধান নেই। আমাদের অবশ্যই সক্ষমতা বাড়াতে হবে, তখন আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারবো। নিশ্চয়ই আবারও আসবো ডক্টর নাসির আপনার কাছে। আপনার বক্তব্য পরিষ্কার। এই পর্যায়ে নূর খান লিটন, আপনার কাছে শুনতে চাই যে আপনি শুনছিলেন ডক্টর নাসির যেটা বলছিলেন যে ভারতের নতুন রাষ্ট্রদূত আসলেন দীনেশ ত্রিবেদী, এবং তার মধ্যে এই একটা ঘটনা ঘটে গেল। আসলে এই যে একদিকে কাঁটাতারের বেড়া, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ, যারা আসলে শূন্য রেখায় আটকে রয়েছেন, তাদের আসলে দোষটা কোথায়? দেখেন, দুর্ভাগ্যজনক হচ্ছে যে দশকের পর দশক ধরে পুশিনের মতো ঘটনা ঘটছে, কিন্তু আমরা যখন আলাপ আলোচনা করি তখন এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দেইনি। আজকে এমন একটা সময় এই ঘটনাগুলি ঘটছে যখন বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক একটা পরিস্থিতি একটু ভিন্নতর অবস্থায় আছে। আপনি জানবেন যে এইবার পুশিনের আগে ভারতে কিন্তু প্রায় 90 লক্ষ বা তার চেয়ে একটু বেশি ভোটারকে মানে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে মুসলিম, না হলে বলা হয়েছে ভিনদেশি, বাংলাদেশি, এইভাবে। এবং এইটা নির্বাচনে এক ধরনের কার্ড হিসাবে এটা ব্যবহার করা হয়েছে। এবং তার পরপর আমরা যেটা দেখলাম যে কিছু কিছু রাজনীতিবিদ পশ্চিমবাংলায় এমন সমস্ত কথাবার্তা বললেন যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার দিকে নিয়ে গেলেন। এবং ঠিক তার পাশাপাশি আমরা দেখলাম সীমান্ত এলাকায় তড়িঘড়ি করে কিছু জায়গায় কাঁটাতারের বেড়া তৈরি করার একটা চেষ্টা। তারপর আমরা দেখলাম পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষকে জড়ো করা হলো বর্ডার এলাকায়, এবং বলা হলো যে তারা কথিত বাংলাদেশি হিসাবে তাদেরকে বলা হলো। দেখেন, এক দেশ আরেক দেশের যদি ল্যান্ড বর্ডার থাকে সেখানে মানুষ যাবে আসবে, এটা খুব স্বাভাবিক। আর আমাদের এই জায়গায় যেভাবে দেশ বিভাগ হয়েছে, মানে বিভাজনটা হয়েছে, তখন কিন্তু দেখা গেছে যে একই পরিবারের একটা অংশ ভারতে পড়েছে, একটা অংশ বাংলাদেশে পড়েছে। আবার একই পরিবারের গোয়ালঘর বা পাকের ঘর পড়েছে ভারতে, বাংলাদেশে শোবার ঘর, বা ভারতের শোবার ঘর, বাংলাদেশে পাকঘর। এরকম একটা অবস্থার মধ্য দিয়েই কিন্তু আমাদের সীমান্ত চিহ্নিত করা হয়েছে। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে সাংস্কৃতিক একটা মেলবন্ধন ছিল। বিভিন্ন ওই আড়ং বলেন বা মেলা বলেন, এক দেশের মানুষ আরেক দেশে গেছে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়ার ভিতর ছিল। কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে যখন কিনা এই বিষয়টাকে রাজনীতির কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং এইবার যে মানবেতর অবস্থায় ফেলা হয়েছে কিছু নাগরিককে, কিছু মানুষকে, বলা হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনা ব্যতি রেখে, কোনো রকম আলাপ আলোচনা না করে, কোনো রকম তথ্য বিনিময় না করে তাদেরকে জড়ো করা হলো বর্ডার এলাকায়। এবং পরবর্তীতে দেখা গেল এটা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো এবং তাদেরকে শূন্য রেখায় অবস্থান করতে হলো। একবার চিন্তা করুন, এই প্রচণ্ড রোদ এবং এই বৃষ্টির মধ্যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সের মানুষকেই একই যন্ত্রণা পোহাইতে হলো। অর্থাৎ ভারত তাদেরকে জোর করে ঠেলে দেবে, বাংলাদেশ বলছে যে আমরা এরকম অবস্থায়, মানে আলাপ আলোচনা ব্যতি রেখে তাদের নাগরিকত্ব নিশ্চিত না হয়ে তো আমাদের এখানে আমরা গ্রহণ করতে পারি না। খুব স্বাভাবিক একটা কাজ ছিল যে যাদেরকে তারা বাংলাদেশি হিসাবে বলতে চাচ্ছে তাদের নাম ঠিকানা, বাংলাদেশের নাম ঠিকানা তারা রাষ্ট্রীয় পর্যায় থেকে পাঠাতে পারত।
যেটা আমরা অনুসন্ধান করে দেখতাম যে তারা আসলে বাংলাদেশি কিনা। যদি বাংলাদেশি নাগরিক তারা হয় তো সেক্ষেত্রে গ্রহণ করার বিকল্প তো আমাদের কাছে কিছু নেই। আমাদের বিশ্বের বিভিন্ন দেশ থেকেই তো এইভাবে আসে আমাদের কাছে, অর্থাৎ নাগরিকত্ব যাচাই বাছাই করার পরই সে আসার সুযোগটা হয়। তো এখানে যেইভাবে বল প্রয়োগ করে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এইটা নিয়ে এক ধরনের রাজনীতিকরণ করার চেষ্টা হচ্ছে, এটি মানুষের যে মৌলিক যে অধিকারগুলি, সেই অধিকারগুলি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্টেপেই কিন্তু লঙ্ঘিত হচ্ছে এবং এই ক্ষেত্রে ভারত কোনোভাবে তার দায় এড়াতে পারবে না। একদিকে দেখেন তারা বলছে 160 কোটি মানুষ, একই বাতাস, একই আলো, একই আকাশ। এই কথাটির মর্মার্থ নানানভাবে করা যায়। ভালো দিকে যেমন করা যায়, আবার সন্দেহের চোখে অনেক খারাপ দিকে করা যায়। বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘদিনের যে সম্পর্ক, মানে দীর্ঘদিনের যে আমাদের বাংলাদেশের মানুষের যে অভিজ্ঞতা, সেখানে আমাদের সন্দেহ জাগে সব সময়। যদি পাশের দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হতো, বন্ধুসুলভ হতো, ন্যায্যতার ভিত্তিতে হতো, মর্যাদার ভিত্তিতে হতো, তাহলে কিন্তু আসলে সব সম্মিলিতভাবে অনেক কাজ কিন্তু সহজ হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা তো সৎ প্রতিবেশী সুলভ যে ইয়েগুলো আমাদের পাওয়ার কথা, সেগুলো তো আমরা কিন্তু নূর খান লিটন, আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশ হয়তো সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, এই নীতিতে চলে। কিন্তু সব পৃথিবীতে কি সবার সাথে বন্ধুত্ব বজায় রেখে চলা সম্ভব? এখানে তো স্বার্থের বিষয়টিও চলে আসে। দেখেন, যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের দিকে এগোনোর নীতি থাকে, তাহলে এটা সম্ভব। এবং এখানে দেখেন, যদি এই যে ছোট্ট কিছু বিষয়, আজকে যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হতো, প্রতিবেশী হিসাবে একে অপরের প্রতি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতো, তাহলে কিন্তু অনেক ক্রাইসিস কিন্তু আমরা যৌথভাবে মিট আপ করতে পারতাম। অর্থাৎ বাংলাদেশের যেই জায়গাটা ক্রাইসিস থাকবে সেইটায় ভারতের সহযোগিতা পাওয়া যাবে, ভারতের যে জায়গায় ক্রাইসিস থাকবে সেটা আমরা সহযোগিতা করতে পারি। আমাদের এইটা হচ্ছে সৎ প্রতিবেশী বন্ধু প্রতিম সম্পর্কের উপরে দাঁড়ায়। দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক, যার হাতে একটা অস্ত্র নেই, যার কাছে একটা লাঠি নেই, তাকে আপনি গুলি করে মারছেন। একদিকে শূন্য রেখার উপর মারছেন, একদিকে বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে মারছেন, আবার কাউকে কাউকে বর্ডার ক্রস করার সাথে সাথে মেরে দিচ্ছেন। একজন নিরস্ত্র মানুষকে আপনি আটক করবেন, এইটি তো স্বাভাবিক, কিন্তু আপনি সরাসরি গুলি করে মেরে দিচ্ছেন। আপনি যদি যুক্তির খাতিরে আপনি বলতে চান যে তারা, একটাই তো অভিযোগ আপনাদের যে তারা গরুর ব্যবসা করে বা চোরাচালানির সাথে যুক্ত, এটাই তো আপনাদের ভারতের দিক থেকে আমরা শুনি। যদি সেইটাই হয়, তাহলে চোরাচালানিটা তো দুই দেশের ব্যাপার এবং ভারতের মানুষও এটার সাথে যুক্ত। এবং যদি ধরেন সেই গরুর ব্যাপার বলেন, তাহলে কোন প্রভিন্স থেকে তারা নিয়ে আসতেছে, তাদের খাটিয়ালগুলো কি করে বর্ডার এলাকায় আছে, ওই জায়গাগুলিতে আপনি হাত দেবেন না। না দিয়ে আপনি আমার দেশের নাগরিক যদি কেউ আমার দেশের অভ্যন্তরে থাকার পরেও আপনি গুলি করে মেরে দিচ্ছেন, শূন্য রেখায় মারছেন, কোনো কোনো ক্ষেত্রে আপনার ওখানে প্রবেশ করার পরে মারছেন। কিন্তু স্বাভাবিক সম্পর্ক যদি থাকতো আমাদের বন্ধু প্রতিম, যেটা বলি আমরা দাবি করি, তাহলে সেই জায়গায় তো আপনি আটক করতে পারেন, তাকে বিচারের মুখোমুখি করতে পারেন, এটি তো হওয়ার কথা। সেটা না করে আপনি এই ঘটনাগুলি ঘটাচ্ছেন। আপনার কাছে নূর খান লিটন, বা আপনি এই মানুষদেরকে আটক করলেন, করার পর আমাদেরকে লিস্ট পাঠালেন, তারপর তো আপনার সাথে আমার সমঝোতা হতে পারে যে সে অবৈধ পন্থায় আনডকুমেন্টেড ওয়েতে সে গেছে। দেখেন, নিশ্চয়ই এই বিষয়টা একটা যুক্তি আছে, সেটা হচ্ছে শুধুমাত্র যে ভারতে বাংলাদেশের মানুষ যে কাজের সন্ধানে যায় শুধু এটাই যে সঠিক তা না, ভারতের মানুষও কিন্তু বাংলাদেশে কাজ করছে এবং সেইটার সংখ্যাও কিন্তু কোনো অংশে কম না। আনডকুমেন্টেড এই শ্রমিক বলেন বা এই দক্ষ পেশাজীবীদের কথা বলেন, বাংলাদেশ ভারত উভয়ের উপর ডিপেন্ডেন্ট। এখানে কোনোভাবে বলার সুযোগ নেই এক দেশে সুযোগ নিচ্ছে আর এক দেশ না। জি, আমি আবারও আসবো, আপনাদের দুজনের কাছে আসবো, তবে একটি বিরতির পরে ফিরতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়, আপনাদের সাথে রয়েছে আমি সুরভি তরণী। আজকে আমরা আলোচনা করছি সীমান্তে বাড়ছে মানবিক বিপর্যয়, এই বিষয়টি নিয়ে, এবং
পর্যায়ে ডক্টর নাসির আপনার কাছে জানতে চাই, বিরতিতে যাবার আগে নূর খান লিটন যেমনটি বলছিলেন যে এখন দেখা যাচ্ছে সীমান্তে যাদেরকে দেখা যাচ্ছে দেখা মাত্রই গুলি করে ফেলা হচ্ছে, এটি আসলে কোন আইনের শক্তিতে করা হয়, আর বাংলাদেশ সরকার যে প্রতিক্রিয়াগুলো আসলে দেখিয়ে থাকে সেটি কি আসলে যথেষ্ট কিনা? আন্তর্জাতিক আইন বলেন, জেনেভা কনভেনশন অথবা যুদ্ধে যে প্রচলিত রীতিনীতি আছে, এতে কিন্তু কোনো অবস্থাতেই নিরীহ একজন মানুষকে এভাবে হত্যা করার কোনো বিধান নেই। এটা কখনো করা সম্ভব না। যেটা হয়, যেটা আমি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ছিলাম, ওখানেও দেখেছি যে অনেক সময়ই আমাদের অনেক প্রবাসী শ্রমিকদের ধরা হয়, মালয়েশিয়াতে ধরা হয়, এবং তাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে না, তারা পাসপোর্ট নাই, তাদের জাতীয় পরিচয়পত্র নাই, কিন্তু তারা দাবি করে আমরা বাংলাদেশি। তখন যেটা আন্তর্জাতিক আইন মেনে যেটা করা হয় সেটা হচ্ছে তাকে জেলে পাঠানো হয় এবং স্থানীয় দূতাবাসকে খবর দেওয়া হয় যে তোমরা দেখো এরকম একটা লোক আমাদের এখানে তার উইদাউট ডকুমেন্ট আছে, তাকে ধরা হয়েছে, সে তোমার দেশের নাগরিক দাবি করছে, তুমি এটার ব্যাপারে আমাদেরকে জানাও। তখন তার নাম পরিচয় সবকিছু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দেওয়া হয়, তারা যাচাই বাছাই করে তার ঠিকানা ঠিক আছে কিনা, তার পূর্বপুরুষের পরিচয়, তার মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে যখন নিশ্চিত হয় বাংলাদেশের নাগরিক, তখন তাকে একটা ট্রাভেল পাস বা টিপি দেওয়া হয়, এইটা তার ডকুমেন্ট। নাহলে তো সে প্লেনে টিকিটও করতে পারবে না, বিমানবন্দরে নামতেও পারবে না, বিমানে উঠতেও পারবে না। এই ডকুমেন্টটা নিয়ে সে আসে, এইটা হলো আন্তর্জাতিক আইন। আপনি দেখেন বাংলাদেশের জেলখানে এখনো কিন্তু আপনি ভারতীয় অনেক জেলে পাবেন যারা বঙ্গোপসাগরে ওখানে চলে আসছে, কই আমরা তো তাদের হত্যা করিনি। আপনি যখন একটা মেলা হয় আমাদের এই যে বর্ডার বেল্টগুলোতে, হিন্দুদের মেলা বলেন, মুসলমানদের ওরস বলেন, আপনি পূজা পার্বণ বলেন, উভয় দেশের মানুষ কিন্তু যাওয়া আসা করে। সীমান্ত হাটও একসময় হয়েছিল এবং সেটা বৈধভাবেই হয়েছিল, যে ও দেশের মানুষ এখানে এসে তাদের পণ্যগুলো নিয়ে আসবে, যেটা প্যারিসেবল আইটেম বা কম দামি আইটেম, আমাদের লোকজন সেটা কিনতে পারবে। আবার আমাদের ব্যবসায়ীরা ওখানে ছোট ক্ষুদ্র ব্যবসায়ীটা, এটা তো আর ইম্পোর্ট এক্সপোর্টের বিষয় না, তাদের ডেইলি নিডসগুলো যাবে এখানে। তো এইটাই কিন্তু আন্তর্জাতিক সম্প্রীতির নিয়ম। আর আগেও আমি বলেছি যে এখানে তো তাও ভালো সমতল ভূমিতে একটা মোটামুটি বোঝা যায় যে খালের ওপারে ভারত, এবারে বাংলাদেশ, কিন্তু আপনি যদি সুন্দরবনের সীমান্তের কথা চিন্তা করেন, আপনি যদি পার্বত্য চট্টগ্রামের সীমান্তের কথা চিন্তা করেন, বঙ্গোপসাগরের জলরাশিতে কোনটা ভারত কোনটা বাংলাদেশ বিভাজনের কথা চিন্তা করেন, এরকম কিছুই খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এইটা আন্তর্জাতিক আইন কেন, একটা সাধারণ কমন সেন্সেও বলা যায় যে এইরকম যদি কেউ পথ ভুলে ঢুকে যায় বা কোনো কারণে যদি আসা যাওয়া করে, সেটা এইভাবে হত্যা, এটার কোনো বিধান হতে পারে না। এক, দুই নম্বর হচ্ছে যেটা যে আপনি সবচেয়ে খারাপ যেটা নূর ভাই অলরেডি বললেন যে সে কি করেছে, সে চোরাচালান করেছে। তো চোরাচালানের জন্য কি আপনি মৃত্যুদণ্ড, শুট টু কিল, দেখা মাত্র গুলি, এটাই কি চোরাচালানের শাস্তি? এটা তো শাস্তি না। শাস্তি হলে সেটা সংবিধানে আপনি সংযোগ করে দেন, আমরা সেই পাল্টা সংযোগ আমরা সংবিধানে সংযুক্ত করব। কিন্তু ডক্টর নাসির, ভারতীয় প্রশাসন তো গর্ব করেই বলে যে তারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করেছিল, কিন্তু এখন এই পর্যায়ে এসে ভারতের বাংলাদেশ নীতিতে হঠাৎ এভাবে তারা বাড়তি উত্তেজনা সঞ্চার হলো কেন বা দেখাচ্ছে কেন? সেটা তো অবশ্যই তাহলে ফিরে যেতে হবে আরেক চ্যাপ্টারে। সেটা হলো ভারতের একটা নিজস্ব চয়েস আছে বাংলাদেশকে কে সরকার গঠন করবে। আমরা সুজাতা সিং এর সেই প্রসঙ্গটা যদি আনি, ক্লিয়ার ভায়োলেশন করেন উনি আমাদের রাজনৈতিক দলগুলোকে বলেছেন কার নির্বাচন করা উচিত না, কার নির্বাচন করা উচিত নয়। আমাদের এখানে জাতীয় পার্টির জিএম কাদের সাহেব গিয়েছিলেন, উনি ফেরত এসে বলছেন যে কি আলোচনা হয়েছে আমি বলবো না, এটা বলা যাবে না। তার মানে কি, যে তাদের একটা চয়েস আছে, যখন চয়েসের সাথে মানে মিলমিশ হচ্ছে না তখনই হয়তো তারা রিয়্যাক্ট করছে। এটা ছাড়া তো আর কোনো যুক্তিসঙ্গত আমরা কারণ খুঁজে পাবো না। আমি একটু নূর খান লিটনের কাছ থেকে শুনে নিই এই ব্যাপারে। নূর খান লিটন, আপনিও কি তাই মনে করেন কিনা যে ভারতের চয়েসের জন্যই হঠাৎ এত উত্তেজনার সঞ্চার হচ্ছে? দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য, কিন্তু সেই জায়গাটিতে দুটি জিনিস। একটি হচ্ছে আমাদের জনগণ যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিল, গণহত্যার শিকার হয়েছিল, তারা আশ্রয় দিয়েছে এবং তাদের কিন্তু নিজস্ব একটা হিসাব নিকাশ ছিল, এটাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। অর্থাৎ একেবারেই মানে একটা মানবিক জায়গার থেকে সমর্থন, এটি সম্ভবত ওরকম বিষয় ছিল না। দুটি কারণ ছিল, একটি হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে সমর্থন, আরেকটা হচ্ছে কৌশলগত সমর্থন। এই দুটো মিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সমর্থন জানিয়েছে। আজকের প্রেক্ষাপটে এটাই মনে হয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যেভাবে তারা
আমাদেরকে ব্যবহার করতে চাচ্ছে, আমি ব্যবহার শব্দটা বললাম এই কারণে বললাম, সুজাতা সিং কি একজন সেক্রেটারি ছিলেন, ফরেন মিনিস্ট্রির সেক্রেটারি ছিলেন। তিনি এসে যে নগ্নভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করলেন, এটার জন্য দায়ী আমরা, প্রধানত দায়ী আমরা, আমি অস্বীকার করব না যে আমরা কোন ইয়েতে অন্য একটি দেশকে হস্তক্ষেপ করার বা নাক গলানোর সুযোগ দিয়েছি। এটা আমাদের দেশের তৎকালীন সরকার, যাদেরকে বলা যায় ভারতের চয়েস সরকার বা ভারতের নতজানু সরকার, সেই সরকার এই সুযোগগুলি করে দিয়েছেন। এবং বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল আছে যারা আসলে ভারতের মুখাপেক্ষী থাকে, এবং তাদের সমর্থনের কারণেই কিন্তু সুজাতা সিং বা এই ধরনের স্যার ম্যাডামরা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমাদের দেশের বড় বড় ব্যবসাগুলো, বিগত দিন যে বড় বড় ব্যবসা হয়েছে, সব ব্যবসার ভিতর দেখবেন যে ভারতীয় রাজনীতির সাথে যুক্ত পরিবারের কেউ না কেউ সেই ব্যবসার ফায়দাটা বাংলাদেশ থেকে নিয়েছে। আপনারা যদি গভীরভাবে এটা নিয়ে আলাপ আলোচনা করেন দেখবেন। তো বাংলাদেশটাকে মানে তার স্বাধীনভাবে তার পছন্দ করার সুযোগটিকে আপনারা নানান পদ্ধতিতে, মানে ভারত নানান পদ্ধতিতে খণ্ডিত করার চেষ্টা করেছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এবং ভারতের একটা বলয় তৈরি করার চেষ্টা করেছে। এবং এই নগ্ন হস্তক্ষেপ করার কারণেই বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভারতের সরকার যারা চালান তাদের বিপক্ষে একটা অবস্থান নিয়েছেন। আমি আবারও বলি, বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। ভারত রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেয়নি বা ভারতের জনগণের বিপক্ষে অবস্থান নেয়নি। আমরা এখনো মনে করি আমাদের বিপদকালীন সময়ে তারা যেভাবে সহযোগিতা করতে পারে বা তাদের বিপদকালীন সময়ে আমরা যেভাবে সহযোগিতা করতে পারি, সেইটাকে আমাদের রেসপেক্ট করতে হবে উভয়কে। মনে রাখতে হবে যে আমরা যদি, দেশ ছোট হতে পারে, আমরা যদি ওই ভারতের মতো দুষ্টামি শুরু করি তাহলে ভারতকেও কিন্তু পে করতে হবে। যেমন ধরুন, কৌশলগত কারণে বাংলাদেশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পৃথিবীর অনেক দেশের কাছে, এবং এটাকে অস্বীকার করার কোনো উপায় আমার মনে হয় নেই। এবং ভারতে যারা সরকার পরিচালনা করেন তাদের বুঝতে হবে যে ভারতের স্থিতিশীলতার জন্য, ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশটাকে যদি অস্থিতিশীল রাখতে চায়, সেটা ভারতের জন্যই প্রকারান্তরে ক্ষতির কারণ হবে। বরং বাংলাদেশটা যদি সুস্থ স্বাভাবিকভাবে গণতন্ত্রের প্রক্রিয়ায় বাংলাদেশের অগ্রযাত্রা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দিন শেষে ভারত কিন্তু উপকৃত হবে। এবং বাংলাদেশকে যদি অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেইটি শুধু কিন্তু বাংলাদেশের ভিতরেই অস্থিতিশীলতা তৈরি থাকবে সেটা মনে করার কোনো কারণ নাই। সেইটাই উপমহাদেশের অনেক জায়গাকেই ব্যতিব্যস্ত করে তুলতে পারে। এটা কিন্তু আমাদেরকে ভারতকে এটা মনে রাখতে হবে। আমরাও যেমন যদি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করি, সেটাও কিন্তু ভারতের জন্য বিপদ বয়ে আনতে পারে। আমরা চাই না যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার ভারতের বিষয়ে নাক গলাক, আবার তেমনি কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারি না ভারতের কোনো বিষয়ে আমাদের উপর নাক গলানো, দাদাগিরি ফলানো বা অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করা। নিশ্চয়ই, কিন্তু রোহিঙ্গাদের যখন আরাকান থেকে তাড়ানো হচ্ছিল তখন কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক বিবেক তখন বেশ ভালোভাবে জাগ্রত হয়েছিল। এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই, তবে একটি বিরতির পরে আপনাদের দুজনের কাছে ফিরে আসবো। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথে থাকবেন। সীমান্তে বাড়ছে মানবিক বিপর্যয়, এই বিষয়টি নিয়ে এবং এ পর্যায়ে ডক্টর নাসির আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আমরা জানি যে 2017 সালে দক্ষিণ সীমান্ত থেকে বাংলাদেশে প্রায় মোটামুটি 10 লাখ মানুষকে ঠেলে দেওয়া হলো এবং এরপর থেমে থেমে সেই চলতেই থাকলো এবং আসতেই থাকলো রোহিঙ্গা সম্প্রদায়, মং সম্প্রদায়, খুমি সম্প্রদায়, এবং যতদূর জানি যে আর কয়েকদিন পরেই কিন্তু 9 বছর পূর্ণ হতে যাচ্ছে। এবং তখন আমরা দেখেছিলাম যে রোহিঙ্গাদের যখন আরাকান থেকে তাড়ানো হচ্ছিল তখন আন্তর্জাতিক বিবেক যেভাবে সোচ্চার হয়েছিল, যেভাবে অনেকেই ভয়েস রেজ করেছিল, এখন সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে সেখানে ভয়েস রেজ তেমনভাবে হচ্ছে না। কারণ কি? প্রথমত আসলে এই রোহিঙ্গাদের যে বিষয়টা, সেটা আমি যতটুকু আমি স্মরণ করতে পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, অর্থাৎ 75 পরবর্তী সময় থেকে 81 সালে উনি শহীদ হলেন, এই সময়ের মধ্যেই কিন্তু তাদের এই প্রথম ইয়েটা হয়।
তখন যেটা হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা দূরদর্শিতা ছিল, উনি ইসলামী বিশ্বকে কিন্তু এটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত করে ফেলেছিলেন যে এরা মুসলমান, এদেরকে বাঁচাতে হবে। আমরা আরেকটা এরকম ফিলিস্তিনের মতো আরেকটা এরকম ন্যাক্কারজনক ঘটনা, নগ্ন হত্যাকাণ্ড হতে দিতে পারি না। এবং ওখানে তখন রাবেতাল ইসলাম বলে একটা এনজিও এসেছিল, এবং যেটার সাথে এই যাদেরকে পরবর্তীতে বিচার করা হয়েছে অনেকে এটার সাথে জড়িত ছিলেন। তো সেটা যাই হোক, সেখানে কিন্তু একটা সেন্টিমেন্ট গ্রো করা হয়েছিল, আর তখন এই মুসলমানদের এই ঐক্যটাকে রেসপেক্ট করতে বাধ্য হয়েছিল পশ্চিমা বিশ্ব। আর তখন কিন্তু ফ্লো কিছুটা হলো কমেছিল এখানে। পরবর্তীতে যেটা হয়েছে যে এখানে আসলে রোহিঙ্গাদের নিয়ে তো একটা ত্রিমুখী খেলা হয়েছে। এখানে আপনি দেখেন চীনের ইয়ের কারণে, পৃষ্ঠপোষকতার কারণে কিন্তু মায়ানমারের যে জান্তা সরকার আছে বা যারা করেছে তারা আজকে এত দূরে আসতে পেরেছে। চীন যদি তাদেরকে ব্যাকআপ না দিত, তাদের এত ক্ষমতা ছিল না। এক আরাকান আর্মি কিন্তু ওদেরকে রাখাইন অঞ্চলে নতজানু করে ফেলছে। তো এই চীনের একটা সমর্থন ওখানে ছিল বলেই তারা কিন্তু পুরো মায়ানমারের মতো বিশাল একটা জায়গাতে জান্তা সরকারের এতটুকু অ্যাট্রোসিটিস করতে পেরেছে, ক্ষমতা দখল করতে পেরেছে। তারপরে আপনার এই আং সান সুকির মতো একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিত্ব, তাকে বন্দি করতে পেরেছে। কোনো কিছুতে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কোনো কিছু ভয়েস রেজ করতে পারেনি, বা করলেও সেটা হালে পানি পায়নি। কিন্তু যেটা হয়েছে পরবর্তীতে আবার চীনই কি করেছে, তাদেরকে অন্যভাবে আরাকান আর্মিতে দেখেন এখন অত্যাধুনিক অস্ত্র নিয়েছে তারা, তাদের সাথে আর পারছে না জান্তা সরকারের যে নিয়মিত বাহিনী। এটা নেপথ্যেও কিন্তু কেউ কেউ বলে যে চীনের সমর্থন আছে, কেউ আমেরিকার কথা বলে। এবং বাংলাদেশ, নূর খান ভাই যেটা বললেন একটু আগে, যে স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যালি আমাদের এত একটা ইম্পর্টেন্ট জায়গা আমাদেরটা, এখান দিয়েই কিন্তু আপনি মায়ানমারে ঢুকতে পারবেন, রোহিঙ্গাদেরকে সাহায্য করতে পারবেন, অথবা আরাকানদের সাহায্য করতে পারবেন আর্মিকে, অথবা জান্তা সরকারকে সাহায্য করতে পারবেন। তো এই বিষয়গুলোতে যে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে। আমাদের এখন যেটা দরকার, যে আমাদের যে জিওপলিটিক্যাল স্ট্রেংথটা আছে আমাদের এখানে, দেখেন আমাদের কিন্তু পার্বত্য চট্টগ্রামে যে শান্তিবাহিনীর সমস্যাটা হয়েছিল, তাদের ট্রেনিং হতো কিন্তু ভারতে, তাদের ক্যাম্প ছিল ভারতে। আবার উল্টা দিকে কিন্তু ভারত অভিযোগ করেছিল যে আমরা উলফাকে সমর্থন করি। অনুপ চেটিয়া নামের উলফা নেতা আমাদের এখানে বন্দী ছিলেন। আমরা কিন্তু ভারতের এই যে 7 সিস্টারের মধ্যে এখনো কিন্তু মাওবাদীদের অনেক তৎপরতা আছে, তারা অনেক সময় আন্দোলন করে। মিজোরামে তো একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সুতরাং আমরা যদি ডিসপিউট ভারতের ভিতরে তৈরি করার চেষ্টা করি, বা মায়ানমারের ভিতরে তৈরি করি, আমাদের কিন্তু সেই স্ট্রেংথ আছে। আমাদের শুধু দরকার হলো রাষ্ট্রীয় পর্যায়ে একটা সিদ্ধান্ত, যে তাদেরকে কিন্তু উস্কানি দেওয়ার জন্য আবার আমাদের পিছনে আরেকজন আছে। এটা আন্তর্জাতিক খেলা, যে আমি ভারত আমার শত্রু, সুতরাং বাংলাদেশের ভিতর দিয়ে আমি কিছু করব, ভারত কাবু করার জন্য যেটা দরকার সেটা করব। তো আমাদের পিছনে কিন্তু অনেকে আছে যে তোমরা আমাদেরকে অ্যালাউ করো, আমরা এটা করব। এখন সেখানে হলো আমাদের রাজনৈতিক দূরদর্শিতার বিষয়টা, সেটা করতে পারলেই কিন্তু এই ধরনের রোহিঙ্গা প্রত্যাবর্তন বন্ধ করা বা তাদেরকে ফেরত নেওয়ার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ করা। ডক্টর ইউনূস কি সুন্দর ইফতার করলেন, টুপি পরায় জাতিসংঘের মহাসচিবের সাথে বসে গেলেন, ওখানে ওদের স্থানীয় ভাষায় কথা বললেন, আগামী ঈদে তাদেরকে বাড়িঘরে যেয়ে কবর জিয়ারত করার কথা শুনালেন। কত সুন্দর, মানে মোটিভেশনাল স্পিচে তো ওনার চেয়ে দক্ষ কেউ নাই। কিন্তু কাজের কাজ কি হলো দেখেন, ওই রোজার পরে আরেক রোজা চলে গেল, কোরবানও শেষ হয়ে গেল, কিন্তু একটা রোহিঙ্গারা এই পর্যন্ত আমরা কিন্তু প্রত্যাবর্তন করাতে পারিনি। সুতরাং কথা দিয়ে আর চিরা ভিজবে না। এখন যেটা করতে হবে সেটা আমি যেটা বললাম, যে আমাদের একটা স্ট্রেংথ আছে, সেটা হলো জিওপলিটিক্যালি আমরা এমন একটা জায়গার মধ্যে আছি, আমাদের পিছনেও শক্তি আছে। সুতরাং আমাদেরকে এগিয়ে আসতে হবে ভয় ভীতির ঊর্ধ্বে উঠে, যে আমাদের সাথে যদি এরকম করা হয়, আমাদের পরবর্তী স্টেপে আমরা এটা করব, সেটা তোমরা সামাল দিতে পারবে না। এটা কে কাকে বোঝাবে? যেটা বললাম, যে যখন কেউ সরকারের ইয়েতে বসে, মসনদে বসে যায়, তার প্রথম কাজটা হলো 5 বছর আমাকে শান্তিতে থাকুক, আমার দেশের মানুষ একটু কম পয়সায় কিনুক, আমার সন্তানটা নিরাপদে ঘরে ফিরুক, আমি একটু বিদ্যুৎ জ্বালায় একটু টিভি দেখি, আমি একটু খেয়ে দিয়ে একটু ঘুমাই, হ্যাঁ, আর মশার কামড় কম হোক, রোগ শোক কম হোক। এটা করতে গেলে কিন্তু ওই ভয়েসটা থাকবে না, যে তুমি আমাকে নিয়ে যা খেলছো আমিও কিন্তু পাল্টা খেলা দিতে পারি। এটা এখন আমি একটু ছোট্ট সাথে যুক্ত করে দিই। দেখেন আমাদের নতুন প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান।
তিনি প্রথমে কিন্তু ভারতে সফর করেননি, এটা অনেকের কিন্তু একটা প্রত্যাশা ছিল। এক, দুই নাম্বার হচ্ছে উনি বললেন যে মালয়েশিয়া করে উনি চীনে যাবেন। চীন এইখানে কিন্তু সবচেয়ে বড়, এই যে সীমান্তে উনি চীনে পা দেওয়ার আগ পর্যন্ত আপনি দেখেন সীমান্তে আরো কিছু ঘটনা ঘটবে, আরো কিছু উত্তেজনাকর কথা ভারতীয় রাজনীতিবিদরা বলবে। ভারতের মিডিয়া কিন্তু একদম মানে এমন এমন ন্যারেটিভ ছাড়বে, হ্যাঁ, যে শেখ হাসিনা চলে আসতেছেন, ঢুকছেন, একদম বর্ডারে জড়ো হয়ে গেছে, অনেক ধরনের ন্যারেটিভ বের হবে। উদ্দেশ্য একটাই যে আপনি চীনে যাচ্ছেন যান, কিন্তু চীনের সাথে যদি বেশি ঘনিষ্ঠ হয়ে যান তাহলে কিন্তু ওই যে যা যা শুনছেন আপনি তার কিছুটা হলো আপনি যদি আমি করি আপনি কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। এইটাই হলো রাজনীতির খেলা। কারণ আমাদের ওইটার পাল্টা কৌশল যদি আমরা এটা করতে পারি যে আর একটা রোহিঙ্গা যদি আসে অথবা এত তারিখের মধ্যে যদি তুমি রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কোনো কার্যকরী স্টেপ না নাও, তাহলে আমি কিন্তু এই ধরনের যাব। সেটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে বলার তো দরকার নেই, এটা বলার মতো বহুত ন্যারেটিভ তৈরি করার মতো মানুষ আছে। এটা ন্যারেটিভ করতে হলে এই গোয়েন্দা সংস্থাগুলোর কাজই তো এটা। কারণ আপনি সেই গোয়েন্দা সংস্থাকে কে আমার সমালোচনা করছে, কে কোথায় লাইক দিয়েছে, ডিসলাইক দিয়েছে, কমেন্ট করেছে, তার পিছনে ঘুরবেন, রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গোয়েন্দারা কাজ করবে না, এটা আমাদের জাতিগত দুর্ভাগ্য। পরিষ্কার। ডক্টর নাসির, আপনার বক্তব্য। এই পর্যায়ে নূর খান লিটন, আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে পুশ ইন পুশ ব্যাক ইস্যুতে আসলে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে আসলে করণীয় কি? জি টু জি কথা বলাও তো এক ধরনের মনে হয় প্রক্রিয়া রয়েছে, সেটি নিয়ে আসলে ভাবা জরুরি হয়ে পড়লো কিনা? দেখেন, এখন সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে পুশ ইনের যে বিষয়টা ভারতের সাথে, সেটা অবশ্যই আলোচনার টেবিলেই সমাধান করার একটা দক্ষতা আমাদের অর্জন করতে হবে, যাতে আমরা আলোচনার টেবিলে এই বিষয়টা সমাধান করতে পারি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আমরা ততক্ষণ পর্যন্ত মেরুদণ্ড করে সোজা হয়ে দাঁড়াতে পারবো না যতক্ষণ আমরা আমাদের দক্ষতা এবং শক্তি সমন্বয় না করতে পারবো। যদি শক্তির কথা বলেন যে রেগুলার আর্মি, সেই ক্ষেত্রে আমি বলবো না, আমাদের পিপলসকে যুক্ত করা, যেটা আমরা এবার পুশিনের ক্ষেত্রে দেখলাম বিডিআর যুক্ত করেছে, কিন্তু এমনভাবে যুক্ত করেছে সাধারণ মানুষকে, সেটি না, সাধারণ মানুষকে আসলে প্রশিক্ষণটা দিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ইন্টারমিডিয়েট লেভেলটাকে ধরে নেই, যে ওই 2 বছরের ভিতর প্রত্যেকটা যুবককে আমরা প্রশিক্ষণ দিব, সেটি কিন্তু আমাদের একটা স্ট্রেংথ হিসাবে ভবিষ্যতে দেখা যেতে পারে। এটা যদি আমরা 5-7 বছর এই চেষ্টাটা করি, যে এই মানে কলেজ লেভেলে 3 মাস বা 6 মাসের একটা সামরিক প্রশিক্ষণ, সেটা কিন্তু অনেক গুরুত্ব বহন করবে আমাদের নিরাপত্তার জন্য। আমি কোনো দেশকে বলছি না, আমাদের নিজেদের নিরাপত্তার জন্য। এক, এবং এই নিরাপত্তাটা যখন অর্জন করতে পারবো আমরা, এই অবস্থানটা যখন সংহত হবে, তখন আমাদের কিন্তু আলোচনার টেবিলেও একটা শক্তি অর্জন করা সম্ভব। আলোচনার টেবিলেও কিন্তু আমাদের তখন গুরুত্ব থাকবে। যেমনি ধরেন রোহিঙ্গাদের যে প্রসঙ্গটা এসেছিল সেটা একটু বলে নেই। 70-এর দশকে প্রথম রোহিঙ্গারা আসে এবং 70-এর দশকের মাঝামাঝি বা শেষের দিকে। পরবর্তীতে কিন্তু রোহিঙ্গাদের একটা বড় অংশ কিন্তু ফেরত যায়, অর্থাৎ ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন তৎকালীন সরকার জিয়াউর রহমান। আলাপ আলোচনার মধ্য দিয়ে এই ফেরত দেওয়াটা সম্ভব হয়েছিল। কিন্তু এইবার 17 সালে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার সাথে ভারতের পুশিনের কোনো সম্পর্ক নেই, আমাদের কিন্তু এটা বুঝতে হবে। তখন 17 সালে কিন্তু ব্যাপক মাত্রায় ওই দেশের সামরিক অভিযান চালিয়েছে এবং মানুষকে জল, স্থল এবং আকাশপথে আক্রমণ করেছে, নিরস্ত্র জনগণকে, রোহিঙ্গাদেরকে। এবং কেন তাদেরকে আক্রমণ করেছে? এক হচ্ছে তারা মুসলিম, আর একটা হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামরিক জান্তা এই কাজটি করেছে। এবং সেই জন্য যত সহজ হয়েছিল আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়টা নিয়ে আলোড়ন তৈরি করা, আন্তর্জাতিক তরফ থেকে সাহায্য পাওয়া, সেটি কিন্তু অন্যান্য ক্ষেত্রে ওইভাবে পাবেন না। আর এইখানে ছিল প্রায় 10 লক্ষ এবং এখন সেটা বেড়ে 11-11.5 লক্ষ হয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু তাদের ফেরত নেওয়ার মতো কোনো বাস্তব সম্পন্ন কোনো কৌশল আমরা নিতে পারিনি। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের কোনো নীতি কৌশল নেই এই ব্যাপারে। বাংলাদেশের দুর্ভাগ্যজনক হচ্ছে রোহিঙ্গাদের বিষয়ে কোনো নীতিমালা এখন পর্যন্ত জাতীয় ক্ষেত্রে নেই। আপনি যে কোনো গোয়েন্দা অফিসারকে জিজ্ঞেস করবেন, যে কোনো মানে সেনাবাহিনীর যে কোনো লেভেলের অফিসারকে জিজ্ঞেস করবেন,
আমি জানি, আমি যতদূর জানি, আমি পুরা যে জানবো তা না, কিন্তু আমি যাদের সাথে কথা বলেছি তারা আমাকে একটা কথাই বলেছে যে এই ব্যাপারে আমাদের কোনো নীতিমালা এখন পর্যন্ত জি, হয়নি। নূর খান লিটন, আমরা এমনকি একদম শেষে কৌশলগত কোনো অবস্থান পরিকল্পনাও আমরা নিইনি। জি, নূর খান ফলে লিটন, আমরা এক একদম শেষ মিনিট, পর্যায়ে। ফলে জি, ওই নাসির ভাই যেটা বলছেন যে ওই করিডোরটাকে ইউজ করার জন্য অনেকেই চেষ্টা করবে, জি, কিন্তু আমরা যদি একটা নীতিমালার ভিতর নিয়ে আসতে পারি, আমাদের যদি একটা পরিকল্পনা থাকে কৌশলগত, তাহলে কিন্তু এখানে চাইলেই কেউ ঢুকতে পারবে না। আমাদের মনে রাখতে হবে ওখানে কিন্তু সশস্ত্র গ্রুপের উপস্থিতি অনেক, যেটা আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকি। আবার জাতীয় নিরাপত্তার হুমকি বলে কোড আন কোড আমরা যেন মানবাধিকার লঙ্ঘনের দিকে না যাই, সেটাও আমাদের সতর্ক থাকতে জি, অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট 1 মিনিটে শুনতে চাই ডক্টর নাসির আপনার কাছ থেকে, যে শূন্য রেখায় যারা এখন অবস্থান করছে তাদের আসলে কিভাবে, তাদের প্রতি আসলে কিভাবে একটু মানবিকভাবে সদয় হওয়া যায়, যেটাকে আমরা বলছি যে মানবিক বিপর্যয় বাড়ছে, সেটিকে আসলে কিভাবে কমিয়ে আনা যায়? আমি মনে করি যে জাতিসংঘের প্রতিনিধি যারা আছেন একদম এক এবং মিনিটে। অন্যান্য দেশের যারা এখানে আছেন, তাদের বিভিন্ন এমবেসির লোকজন আছেন, তাদেরকে ওখানে সরাসরি নিয়ে যাওয়া দরকার। তাদেরকে নিয়ে দেখানো হোক যে কি হচ্ছে এখানে। এটা আন্তর্জাতিক রীতিরও কোনো ভায়োলেশন হবে না, এবং আমাদের মিডিয়া উইং যারা আছে সরকারে, তাদেরকে সঠিক চিত্রটা একেবারে পূর্ণাঙ্গভাবে দিতে হবে। সিএনএনকে আপনি প্যাট্রোনাইজ করেন, আপনি আন্তর্জাতিক মিডিয়া সবাইকে যুক্ত আল করেন। জাজিরাকে নিয়ে আসেন, বিবিসিকে নিয়ে আসেন, তাদেরকে নিয়ে যান। এইসব ক্ষেত্রে কিন্তু আমরা খালি কে কোথায় বক্তৃতাতে কি বললো, কতজনকে কার্ড দিতে পারলাম, এইগুলা বক্তৃতা বাদ দিয়ে আমাদেরকে মনে হয় এখন সময় এসছে যে আসল ক্রাইসিসের দিকে ফোকাস করার, এবং মিডিয়া উইং বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, তাদেরকে আসলে এখানে একটা বাস্তবসম্মত পদক্ষেপ এখন নেওয়া না নিলে আমরা বড় একটা দুর্যোগের দিকে মনে হয় এগিয়ে যাব। জি, আপনাদের দুজনের বক্তব্য অসম্ভব সুন্দর এবং পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাসির উদ্দিন আহমেদ এবং নূর খান লিটন, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।